হেভিয়ার ক্যাব্রারার মতন বিশ্ববিখ্যাত কোচের বিদায়ের পর হামজা চৌধুরী এবং সমিত সোমদের জন্য ভবিষ্যতের বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কে? ৩০০ কিন্তু ক্যান্ডিডেট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোচিংয়ের জন্য তাদের নিজের সিভি জমা দিয়েছিলেন। সেখান থেকে শর্ট লিস্টেড হয়ে ৩০ জন ছিলেন, তারপরে কিন্তু এখন ১০ জন আছেন। তার ভেতর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি একজনকে বেছে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনি কে হতে যাচ্ছেন? অনেক জায়গায় শোনা যাচ্ছে ক্রিস কোলম্যান অলরেডি হয়েই গেছেন, কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে রোজারিও মিকেলের নাম, আবার কেউ কেউ বলছেন বার্ন স্টকের কথা। কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল দলের জন্য এই প্রেক্ষাপটে এসে কে হতে পারে বাংলাদেশ ফুটবল দলের জন্য পারফেক্ট চয়েস? যদি এনাদের ভেতর থেকে কেউ আসে তাহলে আমি একটু দুশ্চিন্তায় আছি যে আসলে সোহেল রানা সিনিয়র বা ফাহিমদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। সিরিয়াসলি একটু চিন্তা করি, বাংলাদেশের হেড কোচের পজিশনে তো পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই, কিন্তু সিন্ডিকেট সিস্টেমের যে কথাটা আমরা শুনছিলাম বা জেনে থাকি, সেই সিন্ডিকেট কি পুরোপুরিভাবে হারিয়ে যাচ্ছে? কারণ সিন্ডিকেট কিন্তু এখন এক্সিস্ট করছে। সাইফুল বারী টিটু ওয়ান অফ দ্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, কিন্তু সাইফুল বারী টিটু তিনি যেভাবে করে বলেছেন যে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে একজনকে আসতে হলে বলে এশিয়াতে তার কোচিংয়ের এক্সপিরিয়েন্স থাকাকে প্রায়োরিটি দেওয়া হবে। এইটা আসলে কতটুকু লজিক্যাল? এবং আর একটা কথা এখানে না বললেই না, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বা দলের সাথে যে আরও টিম ম্যানেজমেন্টের স্টাফরা থাকবেন তাদের কি কোনো পরিবর্তন হবে? সব কিছু নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা করছি। মূল ভিডিওতে যে টাইটেলটা দিয়েছি, হামজা সমিতদের ভবিষ্যৎ কার হাতে, চলেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের ফুটবলের যে একটা নবজাগরণ হয়েছে হামজা চৌধুরী আসার পর থেকে, বাংলাদেশের ফুটবলটা যেন মৃত থেকে আবারও জীবিত হয়ে উঠেছে। এবং যেভাবে করে বাংলাদেশের ফুটবলের একটা রেভলিউশন দেখা যাচ্ছে, যেভাবে করে স্পন্সররা এগিয়ে আসছে, যেভাবে করে ফুটবলের বিমুখ হয়ে যাওয়া দর্শকরাও আবারও ফুটবলে ফিরতে শুরু করেছে, ফুটবল যেভাবে করে টপ প্রায়োরিটি হিসেবে মানুষের জীবনে গড়ে উঠেছে, সেই ফুটবলের জন্য কিন্তু এখন আমাদের দরকার একজন কোয়ালিটি কোচ। সেই কোচকে কিন্তু হতে হবে স্কিলড, ভিশনারি এবং ট্যাকটিক্যাল কোচ হতে হবে এই মুহূর্তে, কারণ তার দায়িত্ব কিন্তু শুধুমাত্র লোকাল ট্যালেন্টসদেরকে সামলানো নয়। তার হাতে এখন রয়েছে হামজা চৌধুরী, সমিত সোম বা জামালের মতন অ্যাসেট, সাথে ভবিষ্যৎ স্টার হয়ে যারা আসছেন রোনান সোলেভান, ডেকলান, ট্রেভর ইসলামের কথা আমরা বলতে পারি, এবং আরও অনেকেই কিন্তু ফিউচার স্টার যারা নাকি বাংলাদেশি, যারা কিনা আস্তে আস্তে বাংলাদেশের এই ন্যাশনাল টিমে ইনক্লুডেড হবেন। বাংলাদেশের টিমটা কিন্তু এই এশিয়ান কন্টিনেন্টে একটা অন্যতম ডার্ক হর্স হতে যাচ্ছে উইদিন নেক্সট 5 ইয়ার্স। তো বাংলাদেশের এই টিমটাকে সামলানোর জন্য কিন্তু আমাদের দরকার খুবই ভালো একজন রাইট কোচ, এবং সেই রাইট কোচটা হতে পারেন কে? আমি এই ভিডিওতে আসলে 2-3 জন কোচকে নিয়েই কথা বলবো, কারণ 30 এপ্রিল ছিল লাস্ট ডেট অফ সাবমিশন যারা যারা সিভি সাবমিট করেছিলেন, এবং এরপরে কিন্তু বাই দিস টাইম কোচ সিলেক্ট হয়ে যাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে 10 জন শর্টলিস্টেড হয়ে গিয়েছেন, এবং কিছু রিউমার শোনা যাচ্ছে যে অলরেডি বলে কাকে বা একজনকে নিয়ে নেওয়া হয়েছে। সেই জিনিসটুকু বাদ দিয়ে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকি। তবে আমার কাছে মনে হয় যে আমি এখানে ছোট করে যদি একটু আলাপ করতে চাই যে কাকে আসলে এখানে রাইটভাবে ফিট ইন করানো যেতে পারে, ক্রিস কোলম্যান, রোজারিও মিকেল, নাকি বার্ন স্টক, নাকি অন্য কেউ? ক্রিস কোলম্যানকে নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে যে ক্রিস কোলম্যানের কিছুটা পজিটিভস তো রয়েছেই, এবং তার সাথে কিন্তু কিছু নেগেটিভসও আছে। আমরা কিন্তু খুবই প্রফুল্ল যে ক্রিস কোলম্যান ওয়েলসকে নাম্বার 8 র্যাঙ্কিংয়ে উঠিয়েছিলেন, সেই ক্রিস কোলম্যান যিনি কিনা ওয়েলসকে ইউরো খেলিয়েছিলেন। কিন্তু ক্রিস কোলম্যানের ব্যাক স্টোরিতে যদি যাই তাহলে কিন্তু সেখানে আরও কিছু দাগ কিন্তু রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কম কথা বলছি। সবারই কিন্তু একটা থাকে পজিটিভ সাইডস এবং কিছু থাকে নেগেটিভ সাইডস। তবে হ্যাঁ, তিনি যেভাবে করে ওয়েলসকে নিয়ে ইউরো খেলেছিলেন বা ওয়েলসকে টপ 8-এর ভেতরে নিয়ে আসতে পেরেছিলেন, এটা তার লাইফের একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট, এবং সেটাকে কিন্তু ছোটো করে দেখা যাবে না। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো যে ক্রিস কোলম্যান আসার আগে এই ওয়েলসের টিমটাকে কিন্তু অর্গানাইজ করেছিলেন গ্যারি স্টিড, যেই টিমে গ্যারেথ বেল বা অ্যারন র্যামসের মতন প্লেয়াররা ছিলেন। ওই ওয়েলসের গোল্ডেন বা সোনালি সময়ের টিমটাকে কিন্তু খানিকটা অর্থে বলতে পারা যাবে যে গ্যারি স্টিড গড়ে তুলেছিলেন। সেই টিমটাকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছিলেন ক্রিস কোলম্যান। এবং কোলম্যানের একটা জিনিস এখানে আমার একটু ডাউটফুল লাগছে, কারণ কোলম্যান কোচিং ক্যারিয়ারে তিনি ওয়েলসকে যত অ্যাচিভমেন্টে নিয়ে এসে দেন না কেন, সেখানে কোলম্যানের যে ফরমেশনটা তিনি মূলত
3-4-3 অথবা 3-5-2 এই ফরমেশনটাই তিনি প্রেফার করেন, যেখানে তিনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে আগান এবং তিনি বেসিক্যালি উইং ব্যাককে খুব বেশি ইউজ করেন। শক্ত ডিফেন্সের যে স্ট্রাকচারটার কথা বলছিলাম, এই ডিফেন্সিভ তিনি কিন্তু একটু বেশি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ফলো করেন। ওই ফুটবলটাকে কি এখন এই টিমটাকে কি ওভার ডিফেন্সিভ খেলালে এই টিমের কাছ থেকে কি ভালো আউটপুট পাওয়া যাবে কিনা, সেটা কিন্তু একটা কনফিউশনের বিষয় থাকে বা একটা কিন্তু ডাউটফুল সিচুয়েশন তৈরি হতে পারে। সেখানে তার এই স্ট্র্যাটেজিতে সাকসেসফুল হওয়ার চান্সেস বাংলাদেশের এই টিমটার জন্য কতটুকু হতে পারে। এখন কোলম্যানের যেই কথাটুকু আমি বলছি, সেটা কিন্তু তিনি আগে যেভাবে করে খেলিয়েছেন বা যেই খেলা আমরা দেখেছি সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমরা এই কথাটুকু বলছি, কিন্তু সেইটা তো নাও হতে পারে। এখন দেখেন গ্যারেথ বেলদের বা অ্যারন র্যামজেদের যেই ক্যালিবার বা যেই কোয়ালিটি, সেইটা কিন্তু এইখানে কম্পেয়ার করলে চলবে না। যেই সেট অফ প্লেয়ারদেরকে নিয়ে তিনি ওয়েলসকে নিয়ে ইউরো সেমিফাইনালে খেলে দিয়েছিলেন, সেইটা কিন্তু বাংলাদেশের এখান থেকে যদি আমরা এক্সপেক্ট করি যে আমরা নেক্সট এশিয়ান কোয়ালিফায়ার্সে ফাইনাল সেমিফাইনালে উঠে যাবো, সেটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি মনে হবে এই মুহূর্তে বসে চিন্তা করলে। বাট আমার কাছে মনে হয় যে কোলম্যানের নেগেটিভ সাইডটা যদি আপনারা একটু চিন্তা করেন, তাহলে কিন্তু একটু ভাবনায় পড়ে যেতে হবে, কারণ তিনি সান্ডারল্যান্ডকে কিন্তু পুরোপুরিভাবে ডুবিয়ে দিয়েছিলেন। রেলিগেশন থেকে কিন্তু রিয়াল সোসিয়েদাদকেও বাঁচাতে পারেননি। সেকেন্ড যার কথা বলবো তাকে নিয়ে কিন্তু আমি খুব বেশি আশাবাদী ছিলাম বা এখন আশাবাদী আছি, তবে তার ব্যাপারে কিন্তু কিছুটা হলেও কথাবার্তা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা তাকে যে বাংলাদেশে কোচ করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু বেশি উন্মাদনা দেখতে পাচ্ছি না দর্শকদের মধ্যে, বা আমাদের মধ্যে উন্মাদনা কিন্তু প্রচুর রয়েছে। বাট বাফুফের সাইড থেকে কিন্তু কথাবার্তা বেশি একটা শোনা যাচ্ছে না। যার কথা বলছি তিনি হচ্ছেন ব্রাজিলের হয়ে 2016 অলিম্পিকে কিন্তু তিনি গোল্ড জিতেছিলেন, এবং সেটা কিন্তু তার ব্রাজিলের চিরায়িত বা চিরচেনা সেই ফরমেশন থেকে বেরিয়ে এসে তিনি 4-3-3-তে প্রেসিং ফুটবল খেলে কিন্তু সেই গোলটা জিতিয়েছিলেন। সেই টিমে কিন্তু নেইমার ছিলেন। সো নেইমারের কোচ এই রোজারিও মিকেল, তার আবার ক্যারিয়ারটা কিন্তু খুবই অদ্ভুত। তিনি কিন্তু বড় কোনো দলের হেড কোচ হিসেবে 171 দিনের বেশি টিকতেই পারেননি। তার বেশিরভাগ সময় কেটেছে কিন্তু এইজ লেভেল টিমের সাথেই, কিন্তু হেড কোচ হিসেবে তিনি 171 দিন টিকতে পারেননি। কিন্তু কেন? যার কিনা ব্রাজিলের নেইমারের মতন প্লেয়ারকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে, যিনি কিনা ব্রাজিলকে 2016 অলিম্পিকে গোল জিতিয়েছিলেন, তিনি কেন কোনো দলের হেড কোচ হিসেবে একটা লম্বা পিরিয়ড পার করতে পারেননি? তবে রোজারিও মিকেল কিন্তু এইজ লেভেল টিমে বা বয়সভিত্তিক দল নিয়ে কিন্তু তিনি যথেষ্ট সাকসেসফুল, এবং সেখানে বাংলাদেশের এই যে টিমটা এখন গড়ে উঠছে এবং রোজারিও মিকেলের যেই খেলানোর ফরমেশন 4-3-3 যেটা বলছিলাম, বা প্রেসিং ফুটবলে তিনি খেলে বা খেলানোতে অভ্যস্ত, সেইটা কিন্তু বাংলাদেশের এই টিমের সাথে খুব ভালোভাবে চলে যায়। আমার কাছে মনে হয় রোজারিও মিকেল যদি বাংলাদেশের এই টিমটাতে আসে, তাহলে সিন্ডিকেট সিস্টেমের উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে, এবং এই কারণেও মনে হয় রোজারিও মিকেলকে বাফুফে নাও নিয়োগ দিতে পারে। আমি আজকে কোথায় জানি পড়ছিলাম যে রোজারিও মিকেল নাকি মাত্র $30,000 তিনি রাজি হয়ে গিয়েছেন। তার মানে স্যালারিটাও কিন্তু বাংলাদেশের এই ফুটবল বা বাফুফির যেই রেঞ্জটা বলেছিল তার ভেতরেই রয়েছে। তাহলেও কি রোজারিও মিকেলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কনসিডার করবে না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের জন্য এই মুহূর্তে ক্রিস কোলম্যানও বুঝলাম, মানলাম যে তিনি ভালো কোচ, বাট আমার কাছে মনে হয় যে রোজারিও মিকেল কিন্তু সব থেকে বেস্ট অপশন হতে পারে এই মুহূর্তে। এরও সাথে যে একদম কেউ নেই তা না, আরেকজনের কথা বলবো, সেখানে তিনি হচ্ছেন জার্মান কোচ বার্ন্ট স্টক। তার কিন্তু এশিয়াতে কোচিং করানোর এবং এশিয়ান কন্ডিশনে কিন্তু তার অভ্যস্ততা রয়েছে বলে তিনিও কিন্তু প্রেফারেন্স অনেক আগের থেকে কিন্তু তার কথা শোনা যাচ্ছে। বার্ন্ট স্টক তার গেগেন প্রেসিং বা তিনি কিন্তু হাই প্রেসিং ফুটবলের জন্য খুবই পরিচিত, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে তার এই ফরমেশনটা কতটুকু কার্যকর হবে সেটা কিন্তু একটা ভাবনা থেকেই যায় সেখানে। বার্ন্ট স্টকের ফুটবল দর্শন মূলত গতিশীলতা এবং মাঝমাঠের আক্রমণের উপরে বেস করে কিন্তু তার খেলার বা প্লেইং স্টাইল। পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো পজিশন ধরে রেখে আবার কখনো কখনো সরাসরি আক্রমণে যাওয়া, এই দুইটার মধ্যে কিন্তু একটা খুব চমৎকার ভারসাম্য বজিয়ে রেখে কিন্তু খেলাতে দেখা যায় বার্ন্ট স্টককে। তবে স্টকের এই হাই ইন্টেন্সিভ ফুটবল প্লেইংটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, বা বাংলাদেশকে কিন্তু একটা কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। কাজাকিস্তানের কোচ থাকাকালীন সময়ে তিনি কিন্তু বেশ বিপাকে পড়েছিলেন, কারণ তার অতিরিক্ত যে ওয়ার্ক লোড বা যেই প্লেয়ারদেরকে তিনি যেই হেভি ট্রেনিংটা করান, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল যে তার প্লেয়াররা, কাজাকিস্তানের প্লেয়াররা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে পুরোপুরি ঝিমিয়ে পড়তেন বা হাঁপিয়ে উঠতেন, এবং সেখানে কিন্তু প্রচণ্ড একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল এই বার্ন্ট স্টককে নিয়ে তাদের কাজাকিস্তান ফুটবলে। সো
স্টর্কের ওই হাই ইন্টেন্সিটি ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবলের এই বাস্তবতা আসলে কতটুকু তিনি মানানসই হবেন, সেটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ থেকে যাবে বাংলাদেশ ফুটবল টিমের জন্য এবং বাফুফের জন্য। বাফুফেতে যেই কয়েকজন কোচ শর্ট লিস্টেড হয়েছেন, বলাই যায় যে টপ 5-এর ভেতরে কিন্তু বার্ন স্টর্কও একজন রয়েছেন। আমি যে তিনজনের কথা বললাম, রোজারিও মিকেল তিনি আছেন কিনা সেটা কিন্তু আনসার্টেইন, বাট ক্রিস কোলম্যান ফর শিওর তিনি আছেন এবং বার্ন স্টর্কও কিন্তু তিনি আছেন। আরও অনেকের কথা শোনা যাচ্ছে। তবে এই তিনজনের ভেতর থেকে আপনি কি মনে করেন কে এগিয়ে থাকবেন, কে হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল টিমের পরবর্তী হেড কোচ? আপনারা কে কে ভাবছেন যে ক্রিস কোলম্যান আসলে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটা বদলে যাবে, নাকি আপনারা কে কে মনে করছেন যে রোজারিও মিকেলের পক্ষে আপনার ভোটটা রয়েছে, নাকি আপনারা ভাবছেন বার্ন স্টর্কের মতন একজনকে বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে দরকার? আপনারা আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।